আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে একটি সরকার পরিচালিত হচ্ছে। একটি সংসদ কার্যকর আছে। সংসদে একটি বিরোধী দল আছে। এর বাইরে রাজপথে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, প্রাচীন এবং ঐতিহ্যবাহী, যেমন ধরুন বাসদ, সিপিপি, যাদের সংসদে কোনো অংশীদারিত্ব নেই কিন্তু তারা রাজপথে আছে। আবার সংসদে জামাত, এনসিপি এবং অন্যান্য সরকারের যে সকল আস্থাভাজন দল রয়েছে, সবাই মিলে সেখানে একটি বিরোধী দল এবং একটি সরকারি দল সংসদকে জমজমাট রাখার চেষ্টা করছেন। বিরোধী দল দাঁড়িয়ে সরকারের সমালোচনা করছে, প্রশংসা করছে, হাস্যরস করছে। আবার সরকারি দলের যারা লোকজন রয়েছেন তারা বিরোধী দলকে কটাক্ষ করে নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন। এর বাইরে রাজপথে আমরা কি দেখতে পাচ্ছি? রাজপথে এই মুহূর্তে কোনো লড়াই নেই, সংগ্রাম নেই। কেবলমাত্র ইসলামী ব্যাংকের যারা গ্রাহক, তারা ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ কিংবা নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিরোধিতা করছে এবং সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করার জন্যে বা ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টে নতুন কোনো যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে গ্রাহকরা আস্থা এবং বিশ্বাসের জায়গায় নিতে না পেরে গত এক সপ্তাহে প্রায় ৩,৫০০ কোটি টাকা সেখান থেকে গ্রাহকরা তাদের আমানত উত্তোলন করে নিয়ে গেছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারল্য সংকট মোকাবেলা করতে ১০,০০০ কোটি টাকা তারা হাওলাত চেয়েছে, ঋণ চেয়েছে। এই যে যা কিছু বাংলাদেশে ঘটছে, এগুলো হলো মূল খবর। এর বাইরে যা কিছু হচ্ছে সেগুলো আসলে ওরকম খবর নয়, এগুলো দুর্ঘটনা। কখনো হত্যাকাণ্ড ঘটছে, কখনো ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, সড়ক দুর্ঘটনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যাকে বলা হয় ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে সারা বাংলায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১৮ কোটি মানুষের মধ্যে ১৮শত কোটি চিন্তা চেতনা, রসায়ন নানাভাবে কাজ করছে। এখন প্রশ্ন হলো যে এত কিছুর এই যে আয়োজন চলছে বা একটা রাষ্ট্র চলছে, বাজেট প্রণীত হচ্ছে, বাজেট সেশন চলছে, অনেক কিছুর দাম বাড়বে, অনেক কিছুর দাম কমে যাবে, অনেক ট্যাক্স বসবে, অনেক ট্যাক্স উঠে যাবে, ইত্যাদি নানা বিষয়ের পরেও মানুষের দৃষ্টি কোথায়? আর মানুষের মধ্যে হাহাকার কি? মানুষের মধ্যে অভাব কি? আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে রাজনীতিতে বিরাট একটা শূন্যতা কাজ করছে। ভীষণ রকম একটা শূন্যতা কাজ করছে। এবং এই শূন্যতা কোনো যেন-তেন শূন্যতা নয়। নিঃসীম নীরবতা, হাহাকার। রাজনীতির ময়দানে আমরা যা কিছু দেখছি, সরকারি দল, বিরোধী দল, কিন্তু এরপরে মনে হচ্ছে কে যেন নেই, কাকে যেন দরকার। সবাই উপস্থিত, কিন্তু এর মধ্যে মনে হচ্ছে কে যেন আসবে বা কে যেন আসবে না, ইত্যাদি নানা রকম পরিস্থিতি আমাদের গল্প, কবিতা, উপন্যাস থেকে শুরু করে সব জায়গাতে এটি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই হতাশার চিত্র, না পাওয়ার বেদনা, পাওয়ার বেদনা, হারানোর বেদনা এবং নতুন করে কোনো কিছু শুরু করতে না পারার যে ব্যর্থতা, চিন্তা জগতে, অর্থনৈতিক জগতে, মন এবং মননে। তো এই যে আজকের যে অবস্থা, যারা আজকের এই অবস্থার জন্য দায়ী করতে চান, তারা কেউ বিএনপিকে দায়ী করবে না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আংশিকভাবে দায়ী করা হলেও বর্তমানের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে সবাই, সরকার পক্ষের যারা লোকজন, এক বাক্যে বলবে ১৭ বছরের দুঃশাসন, শেখ হাসিনার পারিবারিক শাসন, শেখ পরিবারের যাকে বলা হয় সিন্ডিকেট, এগুলোর কারণে বাংলাদেশ থেকে এই লক্ষ লক্ষ কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার, দেবপ্রিয় ভট্টাচার্য নামক একজন ভদ্রলোক আছেন,
তো তিনি হিসাব করে ইউনূস সরকারকে বুঝিয়ে দিয়েছিলেন যে ১৬ লক্ষ কোটি টাকা শেখ হাসিনার জমানাতে পাচার হয়েছে। তো এগুলোর আসলে অনেক আফটার ইফেক্ট আছে। এই ধরনের একেবারে ১৬ লক্ষ কোটি টাকা ২-৪ হাজার কোটি টাকা কমও না, বেশিও না। আমরা যারা একসঙ্গে ১ কোটি টাকা দেখিনি, তাদের কাছে ১ কোটিরও যে মূল্য, হাজার কোটি টাকার যে মূল্য, শত কোটির মূল্য, লক্ষ কোটি টাকারও একইভাবে সেম মূল্য। ১৬ লক্ষ কোটি টাকা! ওরে বাবা রে বাবা! দেবপ্রিয় ভট্টাচার্য বের করে ফেলেছে। এবং একটা এই ধরনের অর্থনীতিবিদদের কারণে কিভাবে একটা সরকার ডুবে তার একটা উদাহরণ দেই। আওয়ামী লীগ জমানাতে এরকম একটা গবেষণা করে আবুল বারাকাত একেবারে সে বিশাল বলল যে আমাদের দেশের যারা যুদ্ধাপরাধী, জঙ্গি, ইসলামিস্ট গ্রুপ রয়েছে, তারা যে অর্থনীতি ইসলামী ব্যাংকে কেন্দ্র করে এই অর্থনীতি পরিচালনা করছে, এই অর্থনীতির আকারে নাকি ৩০,০০০ কোটি টাকা। বোঝার চেষ্টা করেন। তো ৩০,০০০ কোটি টাকা, এই টাকা বিনিয়োগ করে তারা যে ব্যবসা প্রতিষ্ঠান চালায়, সেখান থেকে এই জঙ্গি অর্থায়ন হয়। এই খবর এতটা যাকে বলা হয় আওয়ামী লীগকে উদ্বেলিত করল, এবং এই সমস্ত গবেষণা করে আবুল বারাকাত রাতারাতি হিরো হয়ে গেলেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রথম যে কাজটি করল, সেই কাজটি হলো ইসলামী ব্যাংক তারা কবজায় নিয়ে নিল। বলা হয়ে থাকে এই ইসলামী ব্যাংক এস আলম এবং তার পরিবার এখান থেকে ৮০,০০০ কোটি টাকা নিয়ে গেছে। তা আপনি বললেন যে টোটাল ৩০,০০০ কোটি টাকা হলো এই জঙ্গি অর্থায়নের কাজে মোট বিনিয়োগ। তার সেই মোট বিনিয়োগটিকে আপনি জঙ্গি অর্থায়ন যারা তাই বিনিয়োগ থেকে না করতে পারে, এজন্য তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠান এগুলোতে আপনি সরকারি কর্তৃত্ব বাড়ালেন, তাদেরকে বের করে দিলেন, আর বিনিময়ে অন্য সব বাদ, কেবলমাত্র সেই এস আলম তারা নিয়ে গেল ৮০,০০০ কোটি টাকা। অন্যদিকে আরেকটি আছে নাবিল গ্রুপ, এখন বর্তমান সরকার বলছে তারাও নাকি ৮ থেকে ১০,০০০ কোটি না কত কোটি টাকা নিয়ে গেছে। তারপর সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে গত কয়েক বছরে ইসলামী ব্যাংক প্রায় ২২,০০০ কোটি টাকা তছরুপ করেছে। তার মধ্যে ১১,০০০ কোটি টাকা এই নির্বাচনের কয়দিন আগে, জাস্ট যে নির্বাচন হলো সেই কয়দিন আগে তারা তছরুপ করেছে এবং জামাতকে ফান্ডিং করেছে। এবং এই সকল কথাবার্তা, কর্মকাণ্ড যে একটা প্রতিষ্ঠানকে, একটা রাষ্ট্রকে কি বিপদের মধ্যে ফেলে, তা এই ইসলামী ব্যাংক যেভাবে ডিজিএফআই দিয়ে আওয়ামী লীগ জমানাতে দখল করা হয়েছিল তার প্রকৃষ্ট উদাহরণ। তো সেই দিক থেকে দেবপ্রিয় ভট্টাচার্য এই যে হিসাব করে বলে দিলেন ১৬ লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে গেছে, এটার যে ইফেক্ট কি, আফটার ইফেক্ট কি, এবং এটার দ্বারা একটা দেশ জাতি যে কতটা ক্ষতিগ্রস্ত হবে, কতটা অবিশ্বাস তৈরি হবে, কতটা ক্রোধ ঘৃণা তৈরি হবে এবং কতটা ঘৃণা তৈরি হবে, এটা এই মুহূর্তে আপনারা কল্পনাও করতে পারছেন না। যেভাবে ওই যে আবুল বারাকাতের ৩০,০০০ কোটি টাকার যে খেসারত, তার খেসারত এখন জাতিকে দিতে হচ্ছে। আর এই সমস্ত কথাবার্তা বলে সে সরকারকে খুশি করে জনতা ব্যাংকের সে চেয়ারম্যান হয়ে গেল। জনতা ব্যাংকের চেয়ারম্যান হয়ে মানে আওয়ামী লীগের যে সিন্ডিকেটটি, একটা দুর্বৃত্ত শ্রেণীর সিন্ডিকেট, তারা এই জনতা ব্যাংকটিকে শেষ করেছে আবুল বারকাতের নেতৃত্বে। এখন সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল জনতা ব্যাংক, আর এই আবুল বারকাতের কারণে এই জনতা ব্যাংকটা সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ব্যাংক। সবচেয়ে খারাপ ব্যাংক এখন এই জনতা ব্যাংক যদি ইসলামী ব্যাংক বা অন্য ব্যাংকের মধ্যে হতো, যারা কিনা প্রায় ৭০% পুঁজি নষ্ট করে ফেলেছে। তো সেই আবুল বারাকাত জেলখানায় আছে, তাকে নাকি আবার জামিন দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আই ডোন্ট নো। তো সেই আবুল বারাকাত এই জনতা ব্যাংকটাকে শুধু বসায়নি, তার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার এনে দেওয়ার জন্য জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংক, এই সমস্ত যে সরকারি ব্যাংকগুলো রয়েছে, সেই সরকারি ব্যাংকের বড় বড় যারা ডিফল্টার, ইনক্লুডিং হলমার্ক কেলেঙ্কারির যে
নায়ক যিনি হলমার্কের মালিক, আমার লোকটার নাম মনে নাই, এই তার অর্থায়নে এই আবুল বারকাত এবং অন্যান্য ব্যাংকের যারা চেয়ারম্যান, সরকারি ব্যাংকের চেয়ারম্যান, সদল বলে এরা প্রায় অনেক দিন আমেরিকাতে গিয়ে তারা এই প্লেজার ট্রিপ দিয়েছে। আর শেখ হাসিনাকে বুঝিয়েছে তার নোবেল পুরস্কার পাওয়ার জন্য তারা সেখানে তদবির করতে গেছে। প্রমাণ সহকারে দিতে পারবো এই সমস্ত কথাবার্তা। আর শেখ হাসিনা এদের কথা বিশ্বাস করে জীবনের শেষ দিন পর্যন্ত সে একটা নোবেল পুরস্কার পাবে এই আশায় চাতক পাখির মতো সে বসেছিলেন। আর তার এই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আবুল বারাকাতদের মতো যারা তথাকথিত শিক্ষিত, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত অর্থনীতিবিদ, তারা পুরো আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে এবং আওয়ামী লীগের ৬ কোটি মানুষকে এই এদের মতো বুদ্ধিজীবীরা বিপদে ফেলেছে। এই বুদ্ধিজীবীদের মধ্যে অনেক সচিব ছিলেন, অনেক অভিনেতা ছিলেন, অনেক নায়ক ছিলেন, অনেক নায়িকা ছিলেন, অনেক নায়িকা। এই অনেক নায়িকা, তথাকথিত নায়িকা, তারা জাস্ট হানি ট্র্যাপের যাকে বলা হয় এলিমেন্ট রূপে ভারতীয় গোয়েন্দা সংস্থা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের এজেন্ট হয়ে বড় বড় সামরিক, বেসামরিক কর্মকর্তাদেরকে বিছানায় নিয়েছে এবং বিছানায় নিয়ে যত রকম তথ্য আছে, উপাত্ত আছে, সেগুলো বিদেশিদের হাতে তুলে দিয়েছে। আমি নাম বললাম না, বাট বাস্তবতা এটাই, ওপেন সিক্রেট। এগুলো এই যে ললনারা রাজনীতির পিছনে পিছনে ঘুরে, সুন্দরী, কোনো কাজকর্ম নেই, বড় বড় মানে আইজি বলেন, সেনাপ্রধান বলেন, ডিজিএফআই প্রধান বলেন, আওয়ামী লীগ জমানাতে এদের পেছনে যে সকল ললনারা ঘুরত এবং যে সকল হানি ট্র্যাপ তারা মানে হাত পেতেছে, এ সবই সরকারের 12টা বাজিয়েছে। তার ফলে কি হলো, এই যে আওয়ামী লীগ, আপনি যদি নেতিবাচক কথা বলতে চান, কোনো অবস্থাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো কথা বলতে পারবেন না, এটা যেমন সত্য। একই সঙ্গে আওয়ামী লীগ জমানাতে যে সকল ভালো কাজ হয়েছে, অর্থনীতির একটা গতি ছিল, উন্নয়নের একটা ধারা ছিল, অনেক ক্ষেত্রে সুশাসন ছিল, মানুষের আশ্রয় নেওয়ার মতো একটা জায়গা ছিল, রাজনীতিতে চেইন অফ কমান্ড ছিল এবং শেখ হাসিনার একটা সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা ছিল। আপনি সেটা থেকে কিম জংয়ের সাথে তুলনা করেন কিংবা হিটলার বলেন, মুসোলিনি বলেন, ফ্যাসিস্ট বলেন, ডাজ নট ম্যাটার। শেখ হাসিনা যেটা চাইতো সেটাই এই বাংলায় হতো, ভালো অথবা মন্দ। যেটি 1%ও করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। তার জামানাতে তাকে মনে হয়েছে হি ইজ জাস্ট লাইক এ পাপেট, জাস্ট লাইক এ পাপেট। আবার অন্যদিকে বর্তমান সরকার 100 দিনের মধ্যে ক্ষমতায় এসে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, বিনয় দেখেছে, ভদ্রতা দেখেছে, কিন্তু কাজের কাজ করতে পারেনি। চাঁদাবাজি বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, অনিয়ম বন্ধ হয়নি, সরকারি কাজকর্মে কোনো গতি আসেনি। মন্ত্রীরা সবাই ফাটাকেষ্ট হয়ে নানা রকম নাটক তৈরি করছেন, বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন, একে বরখাস্ত করছেন, ওর ঘুষ ধরছেন, ওর দুর্নীতি ধরছেন, কিন্তু ঘোড়ার ডিম কিছুই হচ্ছে না। কিন্তু শেখ হাসিনা যদি বলতেন যে তোকে লবণ দিয়ে, আদা দিয়ে, মরিচ দিয়ে বাটিয়ে বাটিয়ে খেয়ে ফেলবো, সেটাই হতো। শেখ হাসিনা যদি বলতেন যে চাকরি শেষ, মুহূর্তের মধ্যে চাকরি শেষ, আর শেখ হাসিনা যদি বলতেন যে এটা কর, সাথে সাথে সেটা হয়ে যেত। এখন এই সময়টিতে এসে মানুষ যখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ছে, তখন তারা ওই যে আওয়ামী লীগ জমানাতে যে রামদা পার্টি ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, এই জিনিসগুলো ভুলে গেছে। এমনকি আমাদের মতো যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন পার্সন, এবং আমার ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, এমনকি পারিবারিক জীবন, যেভাবে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ জমানাতে, বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য তারা যে সকল কাজ করেছে, কিন্তু এত কিছুর পরেও শেখ হাসিনার পতনের পরে এই গত 2 বছর ধরে যে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে মনে হচ্ছে যে
আগের জমানাটাই ভালো ছিল। ছোট্ট একটা উদাহরণ দেই। আমি থাকতাম ঢাকা কলেজের পেছনে। ঢাকা কলেজের পেছনে আমার বাসা, সেই ১৯৯৭ সন থেকে। তো এই যে আওয়ামী লীগের ১৭ বছরের মধ্যে তো এমপি সময়টা বাদ, এমপি ২০১৩ সন থেকে আমি স্রোতের বিরুদ্ধে চলছি। তো ঢাকা কলেজের ভিতর দিয়ে গেছি, ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে আসছি গেছি, কখনো আমার মনের মধ্যে কখনো ভয় আতঙ্ক ছিল না। বরং ছাত্রলীগের ছেলেরা গাড়ির সামনে অনেক সময় পড়তো সালাম দেওয়ার জন্য। গ্লাস নামিয়ে কারোর সাথে হ্যান্ডশেক করতাম, রাস্তায় দাঁড়িয়ে কথা বলতাম বিএনপিতে যোগদান করার পরেও। কিন্তু আমার কাছে কখনো রাত্রি ১টার সময় ওই ঢাকা কলেজের গলি দিয়ে ঢোকার সময় ভয় হতো না। কিন্তু ইউনূসের জমানাতে আমি সেই দিনের বেলাতেও ওই গলিতে ঢুকতে ভয় পেতাম। এবং বলতে গেলে এক ধরনের ভয় থেকেই ধানমন্ডি আমার দীর্ঘদিনের পুরনো আবাসস্থল, নিজের বাড়ি, সেই এলাকা ছেড়ে নতুন একটা এলাকার বাসিন্দা হয়েছে। কষ্ট হচ্ছে। আওয়ামী লীগ জমানাতে আমার ব্যবসা বাণিজ্য বাধা তৈরি করা হয়েছিল, কিন্তু আমি বিকল্প পথ দিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, ব্যবসা বাণিজ্য করতে পারছি না। একটা সাধারণ মামলার একটা শুনানি, হাইকোর্টের একটা শুনানি গত ১৭ মাস ধরে সিরিয়াল আনতে পারছি না। ক্যান ইউ ইমাজিন? আমার এই পরিস্থিতি থাকা সত্ত্বেও হাইকোর্টে একটা সাধারণ মামলায় যার শুনানি হবে, আর কিছু না, বিচারক এটা শুনানি করবেন, নিশ্চয় নর্মাল একটা মামলা, সেই মামলাতে গত ২ বছর মানে শেখ হাসিনার পতনের পর জাস্ট একটা মামলায় শুনানি আসবে, সিরিয়ালে আনতে হচ্ছে না। অথচ আওয়ামী লীগ জমানাতে এরকম একটা মামলা শুনানি, আমার জন্য শুনানি করতে হায়েস্ট ২৪ ঘন্টা সময় লাগতো। ২৪ ঘন্টা। কিন্তু সেটা হয়নি। কিভাবে দেখুন আপনাকে বলি। একটা লেখা লিখলাম বাংলাদেশ প্রতিদিনে। সুন্দরী সুজানা, ২ বিরুদ্ধে ১ উকিল। ৩টি মামলা হলো বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, আমার বিরুদ্ধে এবং প্রকাশকের বিরুদ্ধে। ঢাকা বার মামলা করলো, সিলেট বার মামলা করলো, রাজশাহী বার মামলা করলো। আমি এবং তারা যেভাবে বার মামলা করলো, মানে ঢাকা বারের ৩৫,০০০ উকিল বার, মানে ঢাকা মানে আইনজীবী সমিতি মামলা করলো, অ্যাজ এ পার্সন না, অ্যাজ এ সমিতি। তেমনি সিলেট বার মামলা করলো, রাজশাহী বার মামলা করলো। সেই মামলায় নর্মালি হাইকোর্টে, যেহেতু এটা মামলায় জামিনযোগ্য দ্বারা হাইকোর্টে আসা যায় না, সেই মামলা আমি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলাম আওয়ামী লীগ জমানাতে। আবার আগাম জামিন নেওয়ার পরে সেই মামলা আবার আমি শুধুমাত্র হাজিরা দিলাম। নর্মালি যখন ক্রিমিনাল কেস হবে, সেই ক্রিমিনাল কেসের চার্জ ফ্রেম না হওয়া পর্যন্ত আপনি কোয়াশমেন্টে যেতে পারবেন না। কিন্তু আমি যখন জাস্টিস সিনহাকে, প্রধান বিচারপতিকে জিনিসটা বুঝিয়ে বললাম, সঙ্গে সঙ্গে তিনি সেই কোয়াশমেন্টের জন্য তিনি একটা বেঞ্চকে নির্দেশ দিলেন যে এটা গ্রহণ করা হোক। তো চিন্তা করুন যে রাষ্ট্র ছিল, সরকারের মানে ৩টা বার মামলা করেছে, কিন্তু তারপর আমি হাইকোর্টে এসে আশ্রয় নিতে পেরেছি। ২০১৮ সনে আমার বিরুদ্ধে লেখা মামলা দেওয়া হলো, আইসিটি একটা মামলা দেওয়া হলো। সেই আইসিটি একটা মামলা, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট, আমি ১ বছর ঘুরে বেড়ালাম। কই আমার মনে কোনো ভয় হয়নি, পুলিশ আমাকে গ্রেপ্তার করবে। আইসিটি মামলায় বিএনপির মানে সব মানুষ মানে আইসিটিতে গ্রেপ্তারই পরোয়, সে অবস্থা আমি ১ বছর ঘুরাচ্ছি। এরপরে চার্জ ফ্রেম হলো, চার্জশিট দিল আমার অ্যাগেনস্টে। আমি ঢাকা কোর্টে গেলাম, যাওয়ার পর সেখান থেকে জামিন নিলাম। জামিন নেওয়ার পরে হাইকোর্টে আসলাম, চার্জ ফ্রেম হলো, কোয়াশমেন্টে চলে গেলাম এবং সেটা হাইকোর্টে কোয়াশ হয়ে গেল। আওয়ামী লীগ আমলে আমার বিরুদ্ধে দেওয়া মামলা। এখন আপনি চিন্তা করেন তো, এখন কি অবস্থা চলছে বিচার বিভাগের। তাহলে আমি এই আমার যে অভিজ্ঞতা, আমি কি বলবো বলেন, কার বিরুদ্ধে বলবো? ফলে যত কিছুই বলেন না কেন, সুশাসন, রাষ্ট্রের যে বিধিবিধান এবং রাষ্ট্রের যে অঙ্গ প্রত্যঙ্গ, আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা বারবার চাচ্ছিলেন যে, উনি চেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু ১২ বছর ধরে আমার মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে। কিন্তু ডিরেক্টর লেভেলের কর্মকর্তা, অফিসার্স এন্ড কমিশনার লেভেলের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, কেউ কখনো আমাকে বেজ্জতি করেননি। সবাই বলে যে, জানি স্যার আপনার এটা আপনার মতো একজন মানুষকে হয়রানি করার জন্য আসছে, আমরা কাজ করছি, বাট আপনি ডোন্ট ওরি, আপনি চিন্তা করবেন না। ১২ বছর পরে একবার শেষ মুহূর্তে এসে দেখা গেল সেটা দুদক ফাইনাল দিয়ে দিল যে না, এর মধ্যে কোনো অভিযোগ নেই। হয় রাজ
গয়েশ্বরচন্দ্র রায়ের মতো মানুষ, তার মামলা, দুর্নীতি দমন কমিশনের মামলা এই ইনুস জমানাতে, শেখ হাসিনার জমানাতে ওনার একটা মামলা ছিল, ওই যে দুদকের চেয়ারম্যান ছিলেন তিনি তাকে নিশ্চয়তা দিয়েছিলেন যে উইদিন 15 দিনের মধ্যে আমরা একটা ফাইনাল দিয়ে দেব। কিন্তু শেখ হাসিনার পতনের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সেটা ফাইনাল না দিয়ে মানে গয়েশ্বর বাবুর বিরুদ্ধে মামলা দিয়ে হয়েছে। এখন তিনি সেই কোর্টে হাজিরা দিয়েছেন দুদকের মামলাতে। আমাকে একদিন আফসোস করে বলতেছিলেন। সো দিস ইজ, এখন আমরা যে সিস্টেমগুলো চাচ্ছি এইভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ভূমি অফিস বলেন, সব জায়গাতে বলেন, যেখানে স্বয়ং ভূমিমন্ত্রী অফিসে গিয়ে কাউকে পাচ্ছেন না, তা জনগণ সেখানে কি অবস্থা? তো এই অবস্থাতে আওয়ামী লীগের অপরিহার্যতা, শেখ হাসিনার স্মৃতি, তার বিষয়গুলো নিয়ে আপনি কি করে জনগণকে মানে আপনি নিবৃত করতে পারবেন যে না, শেখ হাসিনার কথা চিন্তা করা যাবে না, তার কথা বলা যাবে না। সবার আগে বাংলাদেশ এবং সেই বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ না করলে শেখ হাসিনার অপরিহার্যতা এবং আওয়ামী লীগের গুণগান এটা আপনি বন্ধ করতে পারবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।